ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু কিউ ফিজিক্স একাডেমি। তো আমরা জেস্টের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার সলিউশনের যে আমরা সিরিজ আমরা শুরু করেছিলাম, এটা তোমার লেকচার নাম্বার 3 হতে চলেছে। মানে লেকচার নাম্বার, এটা লেকচার নাম্বার 3 বলাটা ভুল। আমরা অলরেডি জেস্টের 2023 এবং 2024 এর পুরো কমপ্লিট সলিউশনস আমরা ডিসকাস করেছি। তার সাথে আমরা জেস্টের যে ম্যাগনেটোস্ট্যাটিক্সের তোমার 2012 থেকে 2022 পর্যন্ত আমরা ডিটেলসে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করেছি, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে ইলেকট্রোডায়নামিক্স এবং রিলেটিভিটি, যেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক এবং যে টপিক থেকে জাস্ট প্রতি বছর একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে, তাই না? তাহলে আমরা এই ইলেকট্রোডায়নামিক্স এবং রিলেটিভিটি এই টপিকটা এখানের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক হতে চলেছে, তাই না? এই একটা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক হতে চলেছে তোমাদের ক্ষেত্রে, রাইট? চলো স্টার্ট করি আজকের ভিডিও। তো আমরা প্রথম স্টার্ট করব উইথ ফার্স্ট কোশ্চেন, যেটা জাস্ট 2012-তে জিজ্ঞেস করেছিল। কী বলেছে কোশ্চেনটাতে একবার দেখো। বলেছে অ্যান অবজারভার ইন অ্যান ইনার্সিয়াল ফ্রেম, একটা ইনার্সিয়াল ফ্রেমে একটা অবজারভার আছে, finds that at a point P the electric field vanish but magnetic field does not। মানে একটা কোনো একটা ইনার্সিয়াল ফ্রেমে কোনো একটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যানিশ হচ্ছে না। This implies that in any other inertial frame the electric field E vector and magnetic field V vector satisfy which of the relations। তো আমরা এক্ষেত্রে যদি আমরা সলিউশনটা দেখি, ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিস অবজার্ভ করতে পারবো যে বলেছে কোনো একটা ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আমাদেরকে বলেছে এটা 0 হবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে, রাইট? ম্যাগনেটিক ফিল্ড বলেছে যে ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা এটা কিন্তু বলেছে এক্ষেত্রে তোমার কী হবে না, নট ইকুয়ালস টু 0 হবে। তো এই যে পার্টিকুলার যে সিচুয়েশানটা তোমাকে দিয়ে রেখেছে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কোন কন্ডিশনের ক্ষেত্রে স্যাটিসফাই হয়? তোমরা লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কন্ডিশনস বলেছে, দেখো, দিস ইমপ্লাইজ দ্যাট এনি আদার ইনার্সিয়াল ফ্রেম দ্য ইলেকট্রিক ফিল্ড ই অ্যান্ড বি স্যাটিসফাই হুইচ অফ দ্য রিলেশনস। তো আমরা যে কোনো ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে আমরা জানি ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে লোরেঞ্জ দ্য রিলেশনস বিটুইন ই অ্যান্ড বি তোমাকে কিন্তু জিজ্ঞেস করেছে। ই এবং বি এর মধ্যে কী রিলেশনস এক্সিস্ট করবে এখানে, সেটা তোমাকে জিজ্ঞেস করতেছে। তো জিনিসটা কোশ্চেনটা একটু খুব ভালো করে আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোন রিলেশনটা এক্ষেত্রে এক্সিস্ট করবে। তো লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমরা কিন্তু একটা কন্ডিশন জানি, যেটা লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস, দুটো আমরা লোরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কন্ডিশন জানি। একটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে আমরা লিখতে পারি কি না, mod of E square equals to C square mod of B square। দিস ইজ দ্য সব ভেক্টর কোয়ান্টিটি, তাদের মড। এটা ফার্স্ট লোরেঞ্জ কন্ডিশনস। সেকেন্ড লোরেঞ্জ কন্ডিশন যেটা বলেছে যে E dot B remain constant, it is Lorentz invariant, তাই না? এটা তোমার Lorentz invariant হয়ে থাকে।
তো এখন তো সি অ্যান্ড ডি কিন্তু এখানে কোনোভাবেই লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কন্ডিশনসকে প্রেজেন্ট করে না, লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কন্ডিশনসকে প্রেজেন্ট করে না। সো তো এখানে যদি তোমার কোশ্চেনটার অ্যান্সার আমরা পাই এ এবং বি এর মধ্যে থেকে হবে, কিন্তু এখানে তোমাকে একটা জিনিস বলেছে যে একটা জিনিস তোমাকে কী বলেছে দেখো, যে একটা এই যে কন্ডিশানটা এবার স্যাটিসফাই করবে এই দুটো রিলেশনের মধ্যে কোন রিলেশনটাকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কন্ডিশনস। তো আমরা যদি ফার্স্ট কন্ডিশানটাকে নিয়ে নিই, এই যে ফার্স্ট কন্ডিশানটা এখানে দিয়েছে, এই ফার্স্ট কন্ডিশানটাকে আমরা জাস্ট অ্যাজিউম করতেছি যে লেট একটা কন্ডিশানস I1 ইকুয়ালস টু মড ই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মড বি স্কোয়ার। তো এক্ষেত্রে তুমি অবজার্ভ করো, যদি E0 বি নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা এক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার সময় আমরা পাচ্ছি যেটা মড সি স্কোয়ার ইন্টু মড বি এর হোল স্কোয়ার। সো ইটস মিনস ইটস নট ইকুয়ালস টু 0। তো কিন্তু তার মানে যে কন্ডিশানটা তোমাকে এখানে দিয়েছে, এটা অনুসারে তোমার I1টা 0 হওয়া উচিত ছিল। তো কিন্তু ঠিক সিমিলারভাবে যদি আমরা কন্ডিশান 2কে নিই, ঠিক আছে, কন্ডিশান 2 যদি আমরা সেটাকে I2 ধরে নিই, সেটা সমান আমাকে দিয়েছে কত, ই ডট বি। তো যেহেতু ইটা 0, তো অবশ্যই তার সাথে যদি বি ভেক্টরটাকে আমরা গুণ করি, তাহলে এখানে I2 ইকুয়ালস টু 0 পাচ্ছি। যদি আমরা অবজার্ভ করি এখন দেখো, তাহলে ই ডট বি ইকুয়ালস টু 0 এই কন্ডিশানটা দেখো আমরা এক্ষেত্রে পাচ্ছি, ই ডট বি এই কন্ডিশানটা আমরা এখানে পাচ্ছি লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কন্ডিশান। তাহলে তোমাকে কোনো একটা সিচুয়েশান দেওয়া ছিল, সেই সিচুয়েশানটাকে ওপর বেস্ড করে আমরা দুটো লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কন্ডিশান জানি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, যেটা হচ্ছে মড ই স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার ইকুয়ালস টু মড বি স্কোয়ার, এবং ই ডট বি লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট, ই ক্রস বি এবং ই ইকুয়ালস টু 0 দিস আর নট আ লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কন্ডিশনস। এখন এই দুটো লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কন্ডিশনের মধ্য থেকে এই দুটো কন্ডিশনের মধ্যে কোন ইকুয়েশনটা মানে কোন ইনভ্যারিয়েন্ট সিচুয়েশানটা তোমার এই পার্টিকুলার কন্ডিশানটাকে স্যাটিসফাই করছে, কোশ্চেনটা এটা চেয়েছিল। তো আমরা সেটাকে ডিল করলাম কেমন, একটা ধরে নিচ্ছি যে I1 সমান মড ই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। এখন E0 হলে মাইনাস সি স্কোয়ার মড বি স্কোয়ার, তোমার নট ইকুয়ালস টু 0 হচ্ছে, কারণ বিটা যেহেতু তোমাকে নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে। কন্ডিশান 2 তোমাদেরকে দিয়েছি ই ডট বি, এখন ইটা তোমাকে 0 দিয়েছে, তাহলে বিটা অবশ্যই ওর সাথে গুণ করলে 0 আসবে। আর তোমাকে সেই কন্ডিশানটাই দেখো তোমাদের কোশ্চেনে মেনশান করেছে, তাই না? তোমাদের কোশ্চেন যেটা দেওয়া ছিল ই ডট বি ইকুয়ালস টু 0, এই কন্ডিশানটা দেখো এখানে মেনশানস করে দেওয়া আছে। তোমরা এখান থেকে বলতেই পারি যে দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশানস বি কিন্তু এখানে কারেক্ট হবে। ওকে, অপশানস বি কিন্তু আমরা এখানে কারেক্ট পাচ্ছি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা ডিল করি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা এগেন জাস্ট 2012 কোশ্চেন্স, ঠিক আছে? আশা করি তোমরা কোশ্চেন নম্বর 1 যেটা আমরা ডিসকাস করলাম বুঝতে পেরেছো, ঠিক আছে? আমরা নেক্সট কোশ্চেন যেটা ডিল করতে চলেছি জাস্ট 2012 কোশ্চেন, রাইট? বলছি একটা সার্কুলার রিং তোমাকে দিয়েছে, ঠিক আছে? একটা সার্কুলার কন্ডাক্টিং রিং তোমাকে দিয়েছে অফ রেডিয়াস আর and rotates with constant angular velocity omega about its diameter placed along the x-axis, ঠিক আছে? মানে তুমি একটা রিং নাও, এই রিং নিলাম, এটা একটা ডায়ামিটার, ওকে, ডায়ামিটার যেটা x-axis বরাবর কাজ করছে, এবং এটা যদি আমরা ভাবি y-axis, ডায়ামিটারটা তোমার x-axis বরাবর আছে এবং y-axis, এবং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ওমেগা অ্যাবাউট ইটস ডায়ামিটার, মানে এই বরাবর কিন্তু এটা এই অ্যাক্সিস বরাবর রোটেট করছে রিংটা, ঠিক আছে? যার রেডিয়াস কিন্তু আমরা সবাই জানি আর, কোশ্চেনে মেনশন করে দেওয়া আছে। অ্যান্ড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি ইজ অ্যাপ্লাইড অ্যালং y-axis, ঠিক আছে? ওকে,
তার মানে এই দিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করছে ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশন অ্যাট টাইম t equals to 0, দ্য রিং এন্টারলি ইন দ্য XY প্লেন অ্যান্ড দ্য ইএমএফ। এবার যখন রিংটা রোটেট করতে শুরু করবে, যখনই রিংটা রোটেট করতে শুরু করবে, ম্যাগনেটিক ফিল্ড এটা রেখেছে, সঙ্গে সঙ্গে রিংটার কী হবে, একটা কিছুটা এটা t equals to 0-তে ছিল। আফটার রোটেশনস, ঠিক আছে, আফটার রোটেশনস, তো আমরা যে অ্যাক্সিসটা এঁকে রেখেছিলাম, এরকম অ্যাক্সিস আমরা এঁকে রেখেছিলাম, রাইট? এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো ফাইনাল সিচুয়েশানে রিংটা তোমার এখানে ছিল অ্যাট t equals to 0-তে, এখানে ছিল। যেই রিংটা কিছু টাইম পরে রিংটা কী হবে, রোটেট করতে করতে, ঠিক আছে, রোটেট করছে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে, এভাবে রোটেট করতে যাচ্ছে, ঠিক আছে। তো এখন রিংটা রোটেট করতে রিংটা রোটেট করছে এভাবে। রিংটা কী করবে না, একটা t equals to 0-তে রিংটা XY প্লেনে থিটা ডিগ্রি কোণে, এরপর যখন কিছু টাইমের পর রিংটা একটা পার্টিকুলার অ্যাঙ্গুলার পজিশানে থাকবে, যেটা আমরা বলতে পারি যে t equals to যখন t equals to t, তখন রিংটা তোমার এক্স অ্যাক্সিস বলো, যেহেতু ওই অ্যাক্সিসের রেসপেক্টে করছে, থিটা কোণে আছে, রাইট? থিটা কোণে আছে, এরকম আমরা এটাকে ধরে নিতে পারি। ওকে, থিটা কোণে আছে, এরকম আমরা জিনিসটাকে ধরে নিতে পারি, তাই না? তো এখন যে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাপারটা কী হচ্ছে, দেখো, ব্যাপারটা হচ্ছে এর জন্য আমাকে কি ক্যালকুলেট করতে হবে, ইনডিউসড ইএমএফ ইন দ্য রিং। তো ইএমএফ যদি ক্যালকুলেশনস করতে হয় আমাদেরকে ফ্যারাডে ল ইউজ করতে হবে, তাই না? ইএমএফ যদি ক্যালকুলেশনস করতেই হয় তাহলে আমাদেরকে ফ্যারাডে লস ইউজ করতে হবে। তো ইনডিউসড ইএমএফ in a rotating loop is given by Faraday's law. Minus del phi by dt, এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ। আর এটা তাহলে কি, ম্যাগনেটিক ফ্লাক্স, ফাইটা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য রিং, একটা রিংয়ের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স কত পাস করছে, ঠিক আছে। তো ওটাকে আমরা কি লিখতে পারি, ওর এক্সপ্রেশনস ভেরি ইজি, আমরা জানি দ্যাট ইজ ইকুয়ালস টু বি ডট এ। এটা হচ্ছে তোমার এরিয়া ভেক্টর, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, রাইট? এটা হচ্ছে তোমার কি না, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এটা হচ্ছে তোমার কি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এটা হচ্ছে রিংয়ের এরিয়া ভেক্টর। অফ রিং, ওকে। এখন এটা যদি আমরা সলভ করি, দ্যাট ইজ ইকুয়ালস আমরা পাচ্ছি কত, ডি বাই ডিটি বি এ কস থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু ডি বাই ডিটি বি এ কস থিটা ইকুয়ালস টু, এখানে লিখতে পারি ওমেগা টি, তাই না? থিটা ইকুয়ালস আমরা লিখতে পারি কত না, ওমেগা টি। সো ফাইনালি দেখো আমরা পেয়ে যাচ্ছি, এটা যদি বিটা তোমার কনস্ট্যান্ট, এটাও তোমার কনস্ট্যান্ট, বি এ মাইনাস এ প্লাস ওমেগা সাইন ওমেগা টি, এটা পাচ্ছি। তো এ সমান আমরা রিংয়ের ক্ষেত্রে লিখতেই পারি এটা পাই আর স্কোয়ার ওমেগা সাইন ওমেগা টি, দ্যাট ইজ দ্য ইনডিউসড ইএমএফ ইন এ সার্কুলার রিং, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইনডিউসড ইএমএফ অফ এ সার্কুলার রিংস। তো এখানে অপশান সিটা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার,
অপশান সি এর ক্ষেত্রে তোমার কী হবে না কারেক্ট হবে। তো এই টাইপের কোশ্চেন তোমাকে একেবারে বলতে পারো একটা এইচএস লেভেলের কোশ্চেন, যেটা তোমাদেরকে জিএসটি জিজ্ঞেস করেছিল। দেখো এই টাইপের কোশ্চেনও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে জিএসটির এক্সামে। তো ওকে, এই সমস্ত কোশ্চেনের জন্য তোমরা অ্যালার্ট থেকো। তাই কিছু সোজা কোশ্চেন পাবে, অবশ্যই কিছু অ্যাডভান্স কোশ্চেন পাবে। তো সেগুলো তোমাদেরকে সলভ করার এবিলিটি আনতে হবে। তুমি কীভাবে সলভ করবে জিনিসগুলোকে, সেটা কমপ্লিটলি তোমাদের উপর নির্ভর করছে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা ডিসকাস করি। ওকে, তো নেক্সট কোশ্চেন জিএসটির 2012-এরই কোশ্চেন। দেখো জাস্ট এই চ্যাপ্টার থেকে খুব বেসিক কোশ্চেন কিন্তু তোমরা পাবে। এগুলো কিন্তু তোমরা কোশ্চেনগুলো ছেড়ে আসবে না, একটুখানি কনসেপচুয়াল কোশ্চেন থাকে অবশ্যই, কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে সলভ করে থাকো না, তো তোমরা এই টাইপের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। দেখো কোশ্চেনটা কী বলেছে, এ স্মল ম্যাগনেট ড্রপড ডাউন এ লং ভার্টিক্যাল কপার ওয়্যার। মানে একটা তুমি কপার ওয়্যার নিয়ে নাও, ভার্টিক্যাল কপার ওয়্যার, ঠিক আছে, একটা ভার্টিক্যাল কপার আমরা টিউব নিচ্ছি, একটা কপার টিউব, ভার্টিক্যাল কপার টিউব, কপার বলেছে, ঠিক আছে, ভার্টিক্যাল কপার টিউব, ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ড। আচ্ছা, এটা একটা ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে, ঠিক আছে, ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে। আফটার এ লং টাইম কী হচ্ছে, একটা স্মল ম্যাগনেট ড্রপ ডাউন, মানে একটা ম্যাগনেট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ম্যাগনেট, এ কী করছে, এটাতে ড্রপ ডাউন হচ্ছে, কপার টিউবের মধ্য দিয়ে ড্রপ ডাউন হচ্ছে। যদি ড্রপ ডাউন করে তাহলে এটা কী করবে, মুভস অ্যাটেন্স এ কনস্ট্যান্ট ভেলোসিটি, যখন সে মুভ করবে, और moves with constant accelerations, moves with constant deaccelerations or execute simple harmonic motions। তো এখানে বলেছে দেখো কপার টিউব বলেছে, ঠিক আছে। তো কপার ইজ এ কন্ডাক্টর, সো ইটস এ কন্ডাক্টর। তো এখানে আমরা কতগুলো পয়েন্ট যেগুলো তোমার মেনশন করেছে, প্রত্যেকটা পয়েন্টকে আমি একটু নোট ডাউন করি এখানে। কপার ইজ এ কন্ডাক্টর, সবার প্রথম এটা বললাম, কপার ইজ এন কন্ডাক্টর বাট নট ম্যাগনেটিক, এটা একটা পয়েন্ট পেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, যখন এই কন্ডাক্টরটার মধ্য দিয়ে কোনো একটা ম্যাগনেট মুভ করতে শুরু করবে, দেন হোয়াট হ্যাপেন? যখন এই ম্যাগনেটটা এই কপার ওয়্যারের মধ্য দিয়ে মুভ করবে, তো ইট চেঞ্জিং দ্য ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। মানে এটা যখনই এই কপার ওয়্যারটা তোমার এই যে কপার টিউবটা আছে এর মধ্য দিয়ে মুভ করতে শুরু করবে, ঠিক আছে, তখন কি করবে, ইট চেঞ্জিং দ্য ম্যাগনেটিক ফিল্ড। এবার ম্যাগনেটিক ফিল্ড তোমার চেঞ্জ হচ্ছে, তার মানে কী হবে, ইনডিউসড করবে একটা ইডি কারেন্ট ইন দ্য কপার ওয়ালস। মানে এই যে কপারের যে ওয়ালসগুলো আছে, যখনই এই ম্যাগনেটটা তোমার এই কপার টিউবের মধ্য দিয়ে পাস করতে শুরু করবে, ঠিক কপার টিউবের মধ্য দিয়ে মুভ করবে, তখনই কী হবে না, ম্যাগনেটিক ফিল্ড একটা চেঞ্জ হবে। যখনই ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, তখন এই যে তোমার এই কপার টিউবের যে ওয়ালগুলো আছে, এখানে কী হবে না, ইডি কারেন্ট প্রডিউসড হবে ইন দ্য কপার ওয়ালস। এই কপার ওয়ালগুলোতে, এগুলো হলো কপারের ওয়াল, তো এই কপার ওয়ালসগুলোতে কী হবে না, ইডি কারেন্ট ইনডিউসড হবে ভায়া ফ্যারাডেস লয়ের জন্য কী হবে না, এইগুলোতে ইডি কারেন্ট ইনডিউসড হবে, ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট যেটা বললাম, অ্যাজ দ্য ম্যাগনেট, ঠিক আছে, ম্যাগনেট মুভস, ইট চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। এর জন্য কী করবে, হেন্স ইনডিউসড এডি কারেন্ট।
hence induced current in the copper walls কার দ্বারা via Faraday's law via Faraday's law এটা আমরা একটা পয়েন্ট লিখলাম। তো এর পরে কি হবে, কারেন্ট তো ইডি কারেন্ট তো ইন্ডিউসড হয়ে গেল, ওখানে ইডি কারেন্ট ইন্ডিউস হয়ে যাওয়ার পর কী হবে, হোয়াট, এখন ওই যে ইডি কারেন্টটা অবশ্যই কী করবে, একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে ভায়া লেঞ্জেস ল, দ্যাট ইজ দ্য লজিক। সো দিস eddy current generate their own magnetic field. ঠিক আছে, কার জন্য, হয় লেঞ্জেস ল। ঠিক আছে, লেঞ্জেস ল এর জন্য কী হবে না, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। এবার ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হলো, হুইচ অপোজ, এটা এটা ইফেক্ট কী হবে ওই যে পুরো ম্যাগনেটটার উপর, হুইচ অপোজ দ্য মোশন অফ ম্যাগনেটস, এটা কী করবে, হুইচ অপোজ দ্য মোশনস of the magnet, sorry not magnet, এটা কিন্তু ম্যাগনেটটা মোশনটাকে অপোজ করবে। লজিক বুঝতে পারলে? তো এর ফলে কি হবে, অপোজ করার জন্য এর ফলে কী হবে, তার মানে ইনিশিয়ালি ম্যাগনেটটা অ্যাক্সেলারেট করছিল আন্ডার দ্য গ্র্যাভিটি, তার মানে গ্র্যাভিটির জন্য ম্যাগনেটটা মুভ করছিল। এবার যেই ইডি কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হলো, তখন কী হবে, এর মোশনটাকে যখনই অপোজ করলো ইডি কারেন্ট, ঠিক আছে, তখন এর জন্য মোশনটার কিছুটা অপোজ, মানে অ্যাক্সেলারেশনটা অ্যাক্সেলারেট করতে যাচ্ছিলো গ্র্যাভিটির জন্য, কিন্তু কী হলো না, ওই যে অপোজিং যে ফোর্সটা ওর উপর লাগলো, যেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স দ্য গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটাকে ব্যালেন্স করলো। মানে প্রথমে গ্র্যাভিটির নাম ছিল, এবার ইডি কারেন্টের জন্য একটা যে ম্যাগনেটিক ফোর্স অ্যারাইজ হচ্ছে, তাই না, মানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হচ্ছে, সেই ম্যাগনেটিক ফোর্সটাকে হচ্ছে না গ্র্যাভিটিটাকে ব্যালেন্স করছে। যদি গ্র্যাভিটিটাকে ব্যালেন্স না করতো তাহলে কিন্তু ম্যাগনেটটা অ্যাক্সেলারেট করতো। এখন ম্যাগনেটের যে গ্র্যাভিটি, তার জন্য যে ফোর্স আর যে ম্যাগনেটিক ফোর্স, তাকে ব্যালেন্স হয়ে যাচ্ছে, তার মানে অ্যাক্সেলারেশন নিয়ে যাওয়ার কোনো মোশন নেই। সো নেট ফোর্স জিরো। তো when net force zero, magnetic moves with constant velocity. Yeah, it's a basic logic, তাই না? তো এর ফলে কি হচ্ছে, so initially, as you know, ঠিক আছে, ইনিশিয়ালি মানে একদম প্রথমে যখন টিউবে এন্টার করছিল, ইনিশিয়ালি দ্য ম্যাগনেট accelerate under gravity, but this gravity force is balanced by the magnetic force arise due to eddy current. তো এর ফলে আমরা বলতে পারি, এখান থেকে কি বলতে পারি, the net force become zero, net force
on the magnet H 0 এর মানে কি? এর মানে আমরা পরিষ্কার জানি the magnet moves with constant velocity. আশা করি কনসেপ্টটা বোঝাতে পেরেছি যে কোথা থেকে কনসেপ্টটা, মানে অ্যাকচুয়ালি একটা ম্যাগনেট যেই এটার মধ্য দিয়ে এন্টার করছে, গ্র্যাভিটি ফোর্স ম্যাগনেটিক ফোর্সের ব্যালেন্স হয়ে যাচ্ছে, এডি কারেন্ট উৎপন্ন হবে, যেহেতু মোশনে আছে, তাই না? তো মোশনে থাকলে তো এডি কারেন্ট উৎপন্নই হবে, এডি কারেন্ট উৎপন্ন হবে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফোর্স অ্যারাইজ করবে, মানে যেটা তার মোশনটাকে অপোজ করবে, ইটস মিনস গ্র্যাভিটি ফোর্সের ব্যালেন্স করবে। তো নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছে, তার মানে কী হচ্ছে, জাস্ট ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করবে। দ্যাট ইজ দ্য লজিক। এখানে কিন্তু এই লজিকটাই এখানে ইম্পর্টেন্ট। তো লজিকটা আমি লিখে দিয়েছি, প্রত্যেকটা পয়েন্টকে বুঝিয়ে দিয়েছি। তো জিনিসটা যদি একবার তুমি বুঝে নিতে পারো, এই টাইপের কোশ্চেন তুমি পরীক্ষার হলে সলভ করে আসতে পারবে, ঠিক আছে? তাহলে একটা ম্যাগনেট একটা কপার টিউবের মধ্য দিয়ে যখন কী করবে না, লং টাইম পাস করবে, দেন হোয়াট হ্যাপেন, ইটস মুভস। তার মানে এর যদি তুমি ভেলোসিটি, মানে তুমি এর কনস্ট্যান্ট ভেলোসিটির গ্রাফ, মানে প্লট আঁকতে চাও, তুমি এর মোশনটা কীভাবে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে না, কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য তুমি তার প্লট তুমি আরামসে পেয়ে যাবে। কনস্ট্যান্ট ভেলোসিটি, এর মোশনটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, টাইমের সাথে কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে ভেলোসিটি আর টাইমের যদি এর গ্রাফ তুমি ভিভি অফ ম্যাগনেট, সরি ভি অফ ম্যাগনেট, তার সাথে যদি আমরা টাইমের প্লট করি, কনস্ট্যান্ট ভেলোসিটি না, টাইম যতই চেঞ্জ হবে না, একটা কনস্ট্যান্ট পার্টিকুলার কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করতে থাকবে, দ্যাট ইজ দ্য প্লট। এরকম টাইপের কোশ্চেনও তোমাকে জিজ্ঞেস করে, তো তুমি এখান থেকে আশা করি কোশ্চেনটাকে সলভ করতে পারবে। তো সেম কনস্ট্যান্ট একটা স্টেপ এগিয়ে আমরা জাস্ট জিনিসটাকে কাজে লাগালাম, আর কিচ্ছু না, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, দ্যাট ইজ দ্য লজিক। ওকে, তো এটা এর একটা থিওরিটিক্যাল কোশ্চেন, তার সাথে আমরা একটা জাস্ট ম্যাথামেটিক্স ইউজ করলাম, কারণ এরকম টাইপের কোশ্চেন অনেকবার টিএফএ জিজ্ঞেস করেছে, জাস্ট সেটাকে আমরা এখানে ইউজ করেছি, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন ডিসকাস করি। ওকে, লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার 4। দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 4, এবং এই তোমার কোশ্চেন নাম্বার 4-এর কোশ্চেনও তোমার 2012 এক্স্যাক্টলি 2012-এর কোশ্চেন। এটাও কিন্তু দেখো, আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন্সও আমরা দেখলাম যে 2012 থেকে আমরা এখনও পর্যন্ত 4টে কোশ্চেন্স আমরা দেখেছি, যেটা জেস্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তো এটা একটা বেসিক ম্যাগনেটোস্ট্যাটিক্স বা মানে ইলেকট্রোডাইনামিক্স থেকে এরা খুব একটা টিপিক্যাল টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে না, এরা খুব বেসিক লেভেলের কোশ্চেন্স জিজ্ঞেস করে থাকে মেনলি। ওকে, তো you please go through all the topics in details what I actually describe here. Okay, so let's start the question number 4. The question number 4 is the time dependent magnetic field B of T is produced in circular regions of space and infinitely long and the radius r. Okay, there are circular regions and a time magnetic field is produced and infinitely long and radius r, and the magnetic field is given by B equals to B0 T z cap, and for 0 less than r into capital R, B0 is a positive constant. The electric field for R greater than R. Okay, so actually they want to calculate the electric field for outside the circular regions. Okay, outside the circular regions. So here given time dependent magnetic field, right? So here given time dependent magnetic field, that is the time dependent magnetic field. Okay, 1 second. This is the time dependent magnetic field. B of T equals to B0 T z cap 0
less than equals to R into capital R. So this is basically given, right? So we want to calculate the electric field from given magnetic field. For that, we have to use the Faraday's law, right? So the Faraday's law basically we use integral form, right? Basically we use the integral form. So what is the what is the integral form? So that is nothing but closed integrations E dot dl vectors, that is equals to minus d upon dt integrations b vector into area vectors. Okay, so this is the exact formula of Faraday's law, right? তো অ্যাকচুয়ালি একটা Faraday's law একটা বেসিক ফর্ম তোমাকে এখানে মেনশনস করেছে। ওকে, সো উই টেক সার্কুলার পাথ। আমরা কিন্তু এখানে মেনলি একটা ইলেকট্রিক সার্কুলার রিজিয়ান তোমাকে এখানে মেনশন ছিল, ঠিক আছে? তোমার একটা সার্কুলার রিজিয়ান মেনশন ছিল যার রেডিয়াস তোমাকে বলে দিয়েছিল আর, এবং আমরা কিন্তু চাচ্ছিলাম ক্যালকুলেট করতে এরকম কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে, ঠিক আছে? তো আমরা সার্কুলার পাথটা যেটা অ্যাজিউম করব সেটা কিন্তু আর রেডিয়াসে সার্কুলার পাথটা আমরা অ্যাজিউম করব, ঠিক আছে? এটা কিন্তু যেন মাথায় খেয়াল থাকে, এটা যেন মাথায় খেয়াল থাকে। চলো, তো ওকে, সবার প্রথম যে জিনিসটা আমরা দেখতে চলেছি, ঠিক আছে, সবার প্রথম যে জিনিসটা আমরা দেখতে চলেছি সেটা এই এক্সপ্রেশনটাকে একটু আমরা সিম্পলিফাই করব। সো দ্যাট ইজ ইকুয়ালস টু ই ডট ডিএল ভেক্টরস ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশনস ডি বাই ডিটি বি ভেক্টর ইন্টু ডিএ ভেক্টরস। ওকে, বি ভেক্টর ইন্টু ডিএ ভেক্টরস। সো উই আর অলরেডি নো তোমার ম্যাগনেটিক ফিল্ড তোমার জেড ডাইরেকশানে কাজ করছে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড জেড ডাইরেকশানে তোমাকে এখানে দিয়ে দিয়েছে, এবং এরিয়া ভেক্টর কোন একটা রিংয়ের যে এরিয়া ভেক্টর সেটাও সর্বদা কী হবে না, সেটাও তোমার সর্বদা কী হবে, জেড ডাইরেকশানেই হবে। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে ডি অফ ডিটি বি ডিএ ইন্টু কস 0 ডিগ্রি, ঠিক আছে? ওকে, সো ইট ইজ ইকুয়ালস টু মাইনাস ডি বাই ডিটি। তো বি ভেক্টর সমান আমাদেরকে যেটা দিয়েছে B0t, ডি বলতে আমরা রিংয়ের জন্য এক্স্যাক্টলি রিংয়ের জন্য আমরা বলছি পাই আর স্কোয়ার, ঠিক আছে? আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে রেঞ্জটা আলাদা, ম্যাগনেটিক ফিল্ড অনলি এক্সিস্ট করছে তোমার ওই রিজিয়ন, যেটা তোমাকে রেঞ্জ অলরেডি বলে দেওয়া আছে। দেখো, ম্যাগনেটিক ফিল্ড শুধুমাত্রই দেখো আর ইন্টু ক্যাপিটাল আর এই রিজিয়নেই কিন্তু এক্সিস্ট করছে, ঠিক আছে? এটা মাথায় খেয়াল রাখবে। আর বেসারদের যে রিংটা তোমাকে দিয়েছিল ওই রিংয়ের মধ্যেই কিন্তু এটা এক্সিস্ট করতেছে, ঠিক আছে? ওকে, সো ফাইনালি আমরা যেটা পেলাম ই ভেক্টরস ডিএল ভেক্টরস ইকুয়ালস টু মাইনাস মাইনাস কত পাচ্ছি আমরা, মাইনাস B0 পাই আর স্কোয়ার, রাইট? মাইনাস B0 পাই আর স্কোয়ার, এটা আমরা পেলাম। তো এখন দেখো একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে আমরা ই ডট ডিএল এই মানটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব যে ই ডট ডিএল জিনিসটা কি। ডিএল বলতে তোমার হচ্ছে লাইন ভেক্টরস। ও আমরা কিন্তু একটা ডিএল এর মান আমরা ক্যালকুলেট করব কীভাবে, আমরা এটা আমাদেরকে সার্কুলার রিজিয়ান তোমাকে দিয়েছিল, ঠিক আছে? একটা সার্কুলার রিজিয়ান তোমাকে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা ডিএলটা কীভাবে ক্যালকুলেট করব। ডিএল সমান কী হয়ে থাকে আর ডি থিটা, তাই না? ডিএল সমান থেকে আর ডি থিটা। তো এই জিনিসটা যদি আমরা সলভ করি তাহলে ই অফ আর ইন্টু আর ডি থিটা, যেখানে থিটার লিমিট 0 থেকে তোমার কত হয়ে থাকে, 0 থেকে, এক্ষেত্রে কত হবে সার্কুলার রিজিয়নের ক্ষেত্রে থিটার লিমিটটা, থিটাটা তোমার কী হবে, থিটাটা তুমি ভালো করে ভাবো যে আরটা ধরো এরকম জায়গাতে তুমি নিয়েছো,
এইটা রেসপেক্টে তুমি হয়তো আরটা মেজারমেন্ট করেছিলে, তো এটা থিটা যদি ভাবো, ঠিক আছে, যদি থিটা ভাবো, তো এই থিটাটা তোমার দেখো এরকম করে কমপ্লিটলি একটা চেঞ্জ হচ্ছে, তাই না? থিটাটা তোমার এভাবেই চেঞ্জ হবে, তার মানে এখানে থিটার মানটা কমপ্লিটলি 0 থেকে 2π রেঞ্জের মধ্যে ভ্যারি করতেছে, 0 থেকে তোমার 2π রেঞ্জের জন্য হয়ে যাচ্ছে। এটা কিন্তু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট তোমাকে বলেনি, খুব ভালো করে খেয়াল রাখবে। তুমি হয়তো ডিএল বের করেছো, এই যে এই বরাবর তুমি ইন্টিগ্রেশনটা করছো, এই যে এইটা এই বরাবর ডিএল, ঠিক আছে, ডিএল এই বরাবর তুমি কিন্তু ইন্টিগ্রেশন করতে করতে পুরো রিজিয়নটা জুড়ে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছো। কার জন্য না, এই যে তোমার রিজিয়নটা মেনশন ছিল, এই রিজিয়নে যে ম্যাগনেটিক ফিল্ডটা গিভেন ছিল তার জন্য। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সেটা আমরা ফ্যারাডেস ল ইউজ করে ক্যালকুলেট করেছি। ওকে, মাইনাস পাই আর স্কোয়ার থিটাকে। তো কিন্তু এখানে দেখো ইলেকট্রিক ফিল্ডে যে ডাইরেকশান সেটাও আমরা এই ছবি থেকে আরামসে অ্যাজিউম করে নিতে পারবো। এখন আপাতত ডাইরেক্ট ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাগনিটিউডটা বের করার চেষ্টা করছি, ইন্টু আর ইন্টু 2π আর ইন্টু B0 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো ফাইনালি আমরা ই অফ আর সমান কত পাচ্ছি, B0 আর স্কোয়ার আপন 2r। এটা তো আমরা কী পেলাম, ম্যাগনিটিউড পেয়েছি, কিন্তু আমাদেরকে কোশ্চেনে বলেছে ভেক্টর ফর্মে লিখতে। তো খুব ভালো করে এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের যে ভেক্টর ফর্মটা, ইলেকট্রিক ফিল্ডে তারপর চেঞ্জ হচ্ছে থিটা বরাবর, রাইট? ইলেকট্রিক ফিল্ডের মানটা থিটা বরাবর চেঞ্জ হচ্ছে, থিটার ডাইরেকশানে চেঞ্জ হচ্ছে। আর আর তো এখানে ফিক্সই আছে, এই যে আরটা, এই যে আমরা আরটা নিয়েছিলাম, এই আরটা কিন্তু ফিক্সই আছে, আর ডিস্টেন্স, কিন্তু থিটাটা ক্রমশ চেঞ্জ হচ্ছে, থিটা ডাইরেকশানে, ঠিক আছে, থিটা ডাইরেকশানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানটা চেঞ্জ হচ্ছে। তো B0 ক্যাপিটাল আর স্কোয়ার আপন 2r ইন্টু থিটাকে। এই টাইপের কোশ্চেন তোমাকে অনেক সময় তোমাকে এক্সামে জিজ্ঞেস করবে। তো এই টাইপের প্রবলেম জাস্ট একটু কনসেপ্টুয়াল কোশ্চেন জিজ্ঞেস করে রাখে, যেখানে কিন্তু অপশান তোমাকে আর ক্যাপও আশা করি দিয়ে থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি দেয়, হ্যাঁ না দেয়নি, কোশ্চেনটা অনেকটা ইজি করে দিয়েছিল তোমাদেরকে। অপশান ডি কারেক্ট, ঠিক আছে, অপশান ডি তোমার ক্ষেত্রে কারেক্ট হবে। কোশ্চেনটা একটু ইজি করে দিয়েছিল, কিন্তু এখানে অনেক সময় অপশান আর ক্যাপও দিয়ে রাখতে পারতো, তাই তোমরা প্রবলেমটা করতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা ডিসকাস করি। তো নেক্সট কোশ্চেন ব্যাপারটা কি আছে একটু দেখা যাক, তাই না? ওকে, লেটস কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 জাস্ট 2013-এ জিজ্ঞেস করেছিল, বলেছিল অ্যাট ইকুইলিব্রিয়াম there cannot be any free charge inside a metals. Okay, at equilibrium there cannot be any free charge inside a metals, ঠিক আছে? And however if you forcibly put a charge in the interior, right? তুমি কী করলে না, একটা চার্জকে ইন্টেরিয়ারে পুট করলে, ঠিক আছে, মেটালটার ইন্টেরিয়ারে। তো ইটস টেক সাম ফাইনাইট টাইম, এটা একটা কিছুটা টাইম নেবে টু ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার মিনস মুভ টু দ্য সারফেস, মানে যেখানে তুমি পুট করেছো সেখান থেকে, যেহেতু মেটাল তো কন্ডাক্টার, তো সমস্ত চার্জকে সারফেসে চলে আসে, তো সারফেসে আসতে তার কিছুটা টাইম লাগবে। বলেছে ইফ দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য মেটাল তোমাকে দিয়ে দেয় এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমাকে দিয়ে দিয়েছে, সবটাই কিন্তু এসআই ইউনিটে আছে, তো তোমাকে ক্যালকুলেট করতে বলেছে কি, ইট টেক্স সাম ফাইনাইট টাইম টু ডিসঅ্যাপিয়ার। তো এটা ডিসঅ্যাপিয়ার হতে কত টাইম নেবে, সেই ফাইনাইট টাইমটা কত, মানে রিল্যাক্সেশন টাইমটা তোমাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? তো এটা একটা খুবই ইজি কোশ্চেন। আমরা এই যে কোশ্চেনটা একেবারে আমরা ডিরাইভ করব ফ্রম দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা যে ফ্রি চার্জটাকে প্লেস করেছিলাম ইনসাইড এ কন্ডাক্টার, তার ডিকে রেটটা, ডিকে ইকুয়েশনটা ক্যালকুলেট করব, মানে তার চার্জ ডেন্সিটিটা যে এক্সপোনেনশিয়ালি ডিকে হয়, ডিকে হতে কত টাইম লাগে, সেই টাইমটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে এখানে ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? আমরা সেটাকেই ক্যালকুলেট করব। মেনলি এখানে তোমাকে রিল্যাক্সেশন টাইম ক্যালকুলেট করতে বলেছে, কোন একটা চার্জকে তুমি যদি কন্ডাক্টরের মধ্যে রেখে দাও, সেখান থেকে সারফেসে আসতে কত টাইম লাগবে, আর দ্যাট টাইম ইজ কল্ড রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে? তো
সেই ইকুয়েশনটা কোত্থেকে এসছে আমরা একদম ইকুয়েশনটা একটু সলভ করব, সলভ করে আমরা প্রবলেমটাকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। সো উই হ্যাভ কন্টিনিউটি ইকুয়েশনস, so we have continuity equations, continuity equations মানে যেটা তোমার কাকে রিপ্রেজেন্ট করে, চার্জ কনজারভেশনসকে রিপ্রেজেন্ট করে, রাইট। এগুলো আমরা জানি চার্জ কনজারভেশনকে রিপ্রেজেন্ট করে, and that is equals to del rho by del t plus divergence of j vector equals to 0, right. So from Ohm's law, J is the current density in the conductor, right. J here the current density in the conductor, ঠিক আছে। তো from Ohm's law, according to Ohm's law, right, according to Ohm's law আমরা বলতে পারি J ভেক্টর সমান সিগমা ই ভেক্টরস, তাই না। তো ডেল রো আপন ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ জে, জে সমান আমরা লিখতে পারি সিগমা ইন্টু এ ভেক্টরস ইকুয়ালস টু 0 অ্যাকর্ডিং টু Ohm's law, Ohm's law ইউজ করি। So now the equations del rho by del t plus sigma divergence of E vector equals to 0. Now use the Gauss's law. According to Gauss's law, that is del rho by del t equals to sigma rho upon epsilon naught. That is, we use here Gauss's law. Now from these equations we have to calculate what is the value of this rho. So del rho upon rho minus sigma upon epsilon into dt, integrate both sides, so that is equals to rho upon rho 0 equals to minus sigma upon epsilon into t, okay. So rho of t is equals to rho 0 e to the power t upon epsilon 0 upon sigma, epsilon 0 upon sigma, okay. So that is equals to rho 0 e to the power minus t upon tau. So that is the exact expressions of density, and here tau is called epsilon 0 upon sigma is called relaxation time. So this is the time, relaxation time, right? Okay. So in case if a charge forcefully put inside a conductor, okay, then the charge decays exponentially, okay. Charge decay exponentially with time constant, tau, and this is the time scale. This is the time scale for the charge to move to the surface, okay. So this is the time scales
for the charge to move to the surface. Okay, so now, so this is our task. This is the time. This is the time for this is the time taken by a charge to move from the conductor to the surface, right? So now tau equals to epsilon naught upon sigma. Just to put this 2 value, epsilon naught is equals to 8.854 into 10 to the power minus 12, sigma equals to 10 to the power 6. So it is exactly 9 into 10 to the power minus 18 second. Okay, so it's approximately 10 to the power minus 17 or 19, 10 to the power minus 18 second. Okay, it's take approximately 10 to the power minus 18 second. So this is the exact way to calculate that type of questions. So option D is the correct answer here. Option D is the correct answer. Okay, option D. Okay, I think you understand what I actually explain here, and what is the logic and what is the concept I actually present in front of you. Okay, so basically there is a charge, and you put this charge inside the conductor, and how this charge is actually decay with respect to time, with respect to times, and what is the exact time it takes to come off the surface of the conductor. So this is the exact mathematical expressions, and this is the exact concept I have used here actually. Okay, let's try to understand another question, that is question number 6 of just. Okay, yes, it's a nice question. Okay, it is a nice question. ঠিক আছে, তো আমরা এই যে কোশ্চেনটা নিচ্ছি, এই কোশ্চেনটা কিন্তু খুবই একটা সিম্পল কোশ্চেন। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন্স মোস্ট অফ দ্য টাইম জেস্টে কিন্তু জিজ্ঞেস করে থাকে। তো এই টাইপের কোশ্চেন যদি আমরা ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, কিন্তু খুব একটা বেসিক প্রবলেম। ঠিক আছে, এটা যে খুব একটা হাইফাই লেভেলের তোমাকে ইলেকট্রোডাইনামিক্স দিয়েছে এমনটা কিন্তু নয়, একেবারে বলতে পারো বিএসসি লেভেলের কোশ্চেন। সেটা বিএসসির কনসেপ্ট থেকে তোমাকে কোশ্চেনটাকে দিয়েছে। তুমি যদি এই টাইপের কোশ্চেন একটু ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারো, তো তুমি জিনিসগুলোকে আইডিয়া করতে পারবে যে কীভাবে আমরা জিনিসগুলোকে ডিল করতে চলেছি। কি বলেছে দেখো, অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি ওমেগা ট্রাভেলস ইন দ্য এক্স ডাইরেকশানস থ্রু ভ্যাকুয়াম। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা কিন্তু এক্স ডাইরেকশানে মুভ করছে, তার মানে এই প্রোপাগেশনস ভ্যাক্টরের ডাইরেকশানসটা আমরা পরিষ্কার এক্স ডাইরেকশানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড ইট ইজ পোলারাইজড ইন দ্য ওয়াই ডাইরেকশানস অ্যান্ড অ্যাম্প্লিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো। ওকে, ইলেকট্রিক ফিল্ডটা পোলারাইজেশন ওয়াই ডাইরেকশন, মানে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশানও তোমাকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড কে ইজ দ্য ওমেগা বাই সি, সি ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আর দেন কনভেনশনালি গিভেন বাই। তো দেখো, তোমাকে এই কোশ্চেনটাতে খুব একটা খাটতে হবে না। তোমাকে বলেছে যে পোলারাইজেশন যে ভেক্টরটা সেটা তোমাকে এক্স ডাইরেকশানে, মানে আমি বলতে পারি যে প্রপাগেশনস ভেক্টর তোমাকে দেওয়া আছে। আমরা দেখো এখান থেকে জেনারেল যেটা এক্সপ্রেশনস হয়ে থাকে, জেনারেল ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা কিন্তু আমরা সবাই জানি। জেনারেল ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকুয়াম। ঠিক আছে, ইন ভ্যাকুয়াম এটা হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। সেটা কী হয়ে থাকে, ই ভেক্টর, এখানে কিন্তু আমরা এক্স কেন লিখলাম, ই এক্স টি লিখলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু ম্যাগনিটিউড ই জিরো কস কে এক্স মাইনাস ওমেগা টি ওয়াই ক্যাপ লিখলাম। এটা কেন লিখলাম, এটা কী দেখে লিখলাম, আমি জেনারেল ফর্মটা কী দেখে লিখলাম, বা এখানে এক্সই কেন লিখলাম। এখানে আমরা এক্স যেটা লিখেছি, দিস ইজ দ্য ডাইরেকশানস অফ
প্রপাগেশনস ভেক্টর হয়ে থাকে। এখন যদি এখানে প্রপাগেশন ভেক্টরটা ওয়াই থাকতো তাহলে আমরা এখানে ওয়াই লিখতাম, ঠিক আছে। যেহেতু তোমাকে এখানে বলেই দেওয়া আছে যে ওয়েভটা ট্রাভেল করে ডাইরেকশন অফ প্রপাগেশন ভেক্টর অফ ওয়েভ, এটা একটা ইম্পর্ট্যান্ট এখানে লজিক তুমি বলতে পারো, যেটা তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যেটা তোমাকে মাথায় এখানে খেয়াল রাখতে হবে। এখন এই জায়গাটাতে কের সাথে এক্স কেন হলো, আমরা যদি এটা বলি যে এখানে কের সাথে এক্স কেন 1Dর ক্ষেত্রে, কারণ আমরা 3Dর ক্ষেত্রে এই ফর্মটা জেনারেলি কত জানি, 3Dর ক্ষেত্রে এই ফর্মটা আমরা কী জানি, কেরোটার, রাইট, এই ফর্মটা আমরা কী জানি, কেরোটার। কেটা তোমার যদি এখানে বলেই দেওয়া থাকে যে একটা তোমাকে এক্স ডাইরেকশানে দেওয়া আছে ইন্টু আর যদি তুমি এখানে গুণ করো এক্স ক্যাপ, মানে এক্স ইন্টু এক্স ক্যাপ প্লাস ওয়াই ইন্টু ওয়াই ক্যাপ জেড ইন্টু জেড ক্যাপ, তো এখানে গুণ করলে তো আমরা এখানে কে এক্সই পাবো। আশা করি তুমি জিনিসটা বুঝতে পারলে, মাইনাস ওমেগাটি বুঝতে পেরেছো। আর এখানে ওয়াই ক্যাপটা তোমাকে কেন বলে দেওয়া আছে, এখানে ওয়াই ক্যাপটা, এই যে ওয়াই ক্যাপ আমরা অলরেডি পেয়েছি, তোমাকে কোশ্চেনে দেখো বলে দিয়েছিল যে ইট ইজ পোলারাইজড ইন দ্য ওয়াই ডাইরেকশন, ঠিক আছে, ইট ইজ পোলারাইজড ইন দ্য ওয়াই ডাইরেকশনস, তো বি কেয়ারফুল, ইট ইজ পোলারাইজড ইন দ্য ওয়াই ডাইরেকশনস। এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটাকে লিখতে পারলাম, কোশ্চেন থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা লিখতে পারলাম। এখন ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন যদি আমাদেরকে বলে দেওয়া থাকে, সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি। ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলারই হবে না, প্রপাগেশনস ভেক্টর এক্সে আছে, ওটা ডাইরেকশানস তোমার এক্সই থাকবে। ইলেকট্রিক ফিল্ড যদি ওয়াই হয়, ম্যাগনেটিক ফিল্ড অবভিয়াসলি জেড ডাইরেকশানে হবে, তাই না, আমরা তো এর জেনারেল এক্সপ্রেশন জানি না। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর পি সমান কী হয়ে থাকে, কে ভেক্টর ক্রস ই ভেক্টর আপন সি, ইজ দ্য সিম্পলেস্ট ম্যাথমেটিক্যাল ফর্ম, তাই না, রাইট, এটা থেকে থাকে। ওকে, তো দেখো কে ভেক্টর সমান তুমি তো জানো কে ইন্টু এক্স ক্যাপ ক্রস বি ভেক্টর সমান তোমাকে দিয়ে দিয়েছি E0 কস কে এক্স মাইনাস ওমেগা টি ইন্টু ওয়াই ক্যাপ আপন সি। এটা মানে এখানটায় তুমি কে ভেক্টর বলাটা ভুল, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কে ভেক্টর তুমি বলো না, মানে এটা কে ক্যাপ লেখাটা বেস্ট, এটা কারণ আমি নিজে যেহেতু সি লিখেছি, তাই না, নিজে যেহেতু সি লিখেছি এটাকে তুমি কে ক্যাপ লেখো, তো এইটা দরকার নেই এখানে। হ্যাঁ, এখানটা আমরা সি লিখেছি তো তাই জন্য আমরা এখানটা আমাদের দরকার নেই এই জিনিসটা, ইউনিট ভেক্টরের প্রথম ফর্মটা। তো এখান থেকে দেখো আমরা কী পেলাম, E0 আপন সি কস কে এক্স মাইনাস ওমেগা টি এক্স ক্যাপ ইন্টু ওয়াই ক্যাপ, তাই না। তো ফাইনালি আমরা বি ভেক্টর সমান যেটা পেলাম E0 আপন সি কস কে এক্স মাইনাস ওমেগা টি ইন্টু জেড ক্যাপ। তো দেখো এই টাইপের প্রবলেম তোমাকে এক্সপ্লেনেশন করার যে খুব একটা দরকার পড়ে বলে আমার মনে হয় না। তুমি যদি এই টাইপের প্রবলেমকে খুব ভালো করে বুঝে নিতে পারো একবার, তো তোমার ক্ষেত্রে এই টাইপের প্রবলেম সলভ করাটা কোনো ব্যাপার নয়। তোমাকে ভালো করে কোশ্চেনটা একবার গো থ্রু করতে হবে, ঠিক আছে। তুমি যদি কোশ্চেনটাকে একবার গো থ্রু করে নিতে পারো, হ্যাঁ, কোশ্চেনটাকে গো থ্রু করে নিতে পারো, সেখান থেকে তোমার হয়তো ইলেকট্রিক ফিল্ড হতে পারে, এটা ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, তো এগুলি ম্যাটার করে না তোমার ক্ষেত্রে। তুমি ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন তার পারপেন্ডিকুলারই হবে। তো সবার প্রথম এই সমস্ত প্রবলেমগুলোর ক্ষেত্রে তোমাকে ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেলে আগে মেন যে পয়েন্টগুলো সেটা প্রপাগেশনস ভেক্টর অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এর ডাইরেকশন তোমাকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে হবে। আর এটা তুমি আইডেন্টিফাই করতে পারবে এই জায়গাটা থেকে, ঠিক আছে, এই জায়গাটাকে তুমি চুপচাপ এইরকম ফর্মে লিখে নেবে, এইরকম ফর্মে ভেঙে নিলেই তুমি জিনিসটা কে ডাইরেকশানটা আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ওখানটাই লেখা থাকবে কে ওয়াই, মানে কে ডাইরেকশান 100% ওয়াই, ঠিক আছে, 100% আমরা। তো ওই জায়গাটাকে ওইখানে যে ভ্যালুটি তোমাকে দেওয়া, ওইখানে যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে তোমাকে, ওই এক্সপ্রেশনটাকে তোমাকে জাস্ট কে ডট আর ক্যাপের ফর্মে ভেঙে নিতে হবে, কে ডট আর ক্যাপের সঙ্গে কম্পেয়ার করে নিতে হবে। যদি তুমি কে ডট আর ক্যাপের সঙ্গে কম্পেয়ার করে নিতে পারো তাহলেই তুমি ওখান থেকে কে ভেক্টর ডাইরেকশনস পেয়ে যাবে, ঠিক আছে।
আর তুমি কে ভেক্টর ডাইরেকশনস পেয়ে গেলে, আর বাইরে তো তোমাকে এরকম ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশন একটা মেনশন থাকবেই, তো তার সাথে জাস্ট ওই ডাইরেকশনস পেয়ে গেলেই তুমি ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন আরামসে ক্যালকুলেট করতে পারবে। তো এই টাইপের কোশ্চেন দেখবি জেস্টে তোমাকে জিজ্ঞেস করে থাকে। তো এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন তোমাকে দিয়েছিল, বেসিক কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, একটা ভালো কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু এখন প্রচুর জিজ্ঞেস করে, তোমরা দেখতে পাবো ধীরে ধীরে তোমরা আগে যাবো, ঠিক আছে। তো আশা রাখছি এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা অ্যান্সার যেটা পাবো অপশান বি পাচ্ছি, ঠিক আছে। ওকে, অপশানস আমরা বি পাচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ওকে, লেটস স্টার্ট অ্যান্ড অ্যানাদার কোশ্চেন্স দ্যাট জাস্ট 2013 বলেছে দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড caused by an accelerated charged particle are found to scale as a E proportional to r to the power minus n and b proportional to minus m r to the minus m at a large distance. আচ্ছা, at a large distance what are the value, মানে কোনো একটা চার্জ পার্টিকেল যদি অ্যাক্সেলারেট করে তার মানে এটা এমিট করবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস। সো তার মানে তার জন্য তোমার কি ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি এখানে প্রডিউসড হবে। তার জন্য তোমাকে বলেছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা কেমন হবে। মানে আমরা সবাই জানি যে যখনই কোনো একটা চার্জ পার্টিকেল অ্যাক্সেলারেট করে, ঠিক আছে, তো আমরা এটা একটু পুরো অল ডিটেলস থিওরি আমার দেওয়ার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে, একটা লেন্দি থিওরি। তোমরা যদি চার্জ পার্টিকেল মোশনস, চার্জ পার্টিকেলের যে অ্যাক্সেলারেশন, যে রেডিয়েশন জিনিসগুলো ছিল, ঠিক আছে, চার্জ পার্টিকেলের যে অ্যাক্সেলারেশন রিলেটেড থিওরি আছে, এখনও পর্যন্ত সেই থিওরি আমার ইউটিউব চ্যানেলে আসেনি, আশা রাখছি চলে আসবে, ঠিক আছে, ওই টাইপের থিওরিগুলো। তো তখন তোমরা সেখান থেকে পড়ে নিতে পারবে, কিন্তু এখন তোমাদেরকে এক্সাম কোয়ালিফাই করতে হবে। তো এক্সাম কোয়ালিফাই করতে গেলে এখানে তিন রকমের কেস হয়ে থাকে, ঠিক আছে। সেই 3 রকম কেস তোমাকে জেনে রাখতে হবে, 3 রকমের ফিল্ড অ্যাকচুয়ালি এখানে জেনে রাখতে হবে, সেটা জেনে রাখতে হবে, এবং স্কেলিং উইথ আর তোমাকে জেনে রাখতে হবে। 3টে জিনিস তোমাকে মোদ্দা কথা জেনে রাখতে হবে, ঠিক আছে। ওই টাইপের কোশ্চেন্সই তোমাকে জিজ্ঞেস করবে, এটা যেন মাথায় তোমার খেয়াল থাকে, ঠিক আছে, মাথায় যেন তোমার এটা খেয়াল থাকে। তো আমরা যেটা বলছি, when a charge particle accelerate, then it emits electromagnetic radiations, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস। এখন সেই ম্যাগনেটের জন্য there are 2 types of field produced by moving charge, এটা সবসময় খেয়াল রাখবে। এবার দেখো, আমি এখানে তোমাকে কিছু এক্সাম্পল দিচ্ছি যে এখানে there are 2 types of fields produced by a moving charge. কোনো চার্জ যদি মুভিং করে বা অ্যাক্সেলারেট করে, তাহলে এখানে 2 টাইপস অফ ফিল্ড কিন্তু প্রডিউসড হয়ে থাকে। তো আমি সেই জিনিসটাকে একটু তোমাকে জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি, আমি জাস্ট টেবিলের মতন বানাবো, জাস্ট তোমাকে টেবিলটাকে খেয়াল রাখতে হবে। তুমি রিজিয়ন ভাবতে পারো, এটা টাইপ অফ ফিল্ড ভাবতে পারো, এবং স্কেলিং উইথ আর করতে পারো। এইটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। জাস্ট এইটুকু টেবিলটাই তুমি যদি মনে রাখো, এখানে কোশ্চেনগুলো তুমি পেয়ে, যখনই কোনো চার্জ অ্যাক্সেলারেট করবে তখন এই টাইপের কোশ্চেনগুলি তোমাকে দেবে। তো 1 নম্বর তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে নিয়ার ফিল্ড। নিয়ার ফিল্ড কোশ্চেনে কেমন বলবে যে নিয়ার ফিল্ড, তো তোমাকে বলে নিয়ার ফিল্ড। এখানে কিন্তু নিয়ার ফিল্ড তোমাকে বলেনি, ভালো করে কোশ্চেন দেখো, অ্যাট এ লার্জ ডিস্টেন্স মানে ফার ফিল্ড বলেছে। এখানে কোশ্চেনে তোমাকে খুব ভালো করে দেখো, বলেছে অ্যাট এ লার্জ ডিস্টেন্স মানে ফার ফিল্ড, তাই না। আমি এখানে লিখতেছি নিয়ার ফিল্ড, তোমাকে নিয়ার ফিল্ড কিন্তু এখানে কোশ্চেন চাইনি, তাই খেয়াল থাকে নিয়ার ফিল্ড।
নিয়ার ফিল্ডের ক্ষেত্রে কোনো চার্জ যদি অ্যাক্সেলারেট করে তার জন্য কুলম্ব ফিল্ড ডেভেলপ হয়। কী উৎপন্ন হয়? তার জন্য যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কুলম্ব ফিল্ড। ঠিক আছে, তুমি এই জিনিসটাও জেনে যাবে যে কী ফিল্ড উৎপন্ন হয়, কুলম্ব ফিল্ড। আর যে কুলম্ব ফিল্ড উৎপন্ন হয় তার স্কেলিংটা হয়ে থাকে ই প্রপোর্শনাল টু আর স্কোয়ার। এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, নিয়ার ফিল্ড। ঠিক আছে, এটা মাথায় খেয়াল থাকে, নিয়ার ফিল্ডে কোনো ম্যাগনেটিক ফিল্ড তোমার উৎপন্ন হচ্ছে না। 2 নম্বর পয়েন্ট, ইন্টারমিডিয়েট ফিল্ড। ঠিক আছে, যদি ইন্টারমিডিয়েট ফিল্ডে হলে ইন্ডাকশান ফিল্ড উৎপন্ন হয়। কী উৎপন্ন হয়? ইন্ডাকশান ফিল্ড উৎপন্ন হয়। যেটা একটা অ্যাকচুয়ালি কিন্তু ফিল্ডটা মিক্সড হবে, একটা মিক্সড ফিল্ড উৎপন্ন হবে। ইলেকট্রিক ফিল্ডও থাকবে, ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। কিন্তু সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের যে নেচারটা হবে সেটা 1/r² হবে, ম্যাগনেটিক ফিল্ডের যে নেচারটা হবে সেটা হবে 1/r²। তোমাকে কিন্তু ইন্টারমিডিয়েট ফিল্ডও চাই, তোমাকে ফার ফিল্ড চেয়েছে। তো 3 নম্বর কেসে যেটা আমার কোশ্চেন চেয়েছে ফার ফিল্ড, মানে যেটা হচ্ছে রেডিয়েশন। অ্যাকচুয়ালি মানে নিয়ার ফিল্ডে আমরা সময় যেতে পারি না, সেটা স্ট্যাটিক। তাই জন্যই কিন্তু আমার স্ট্যাটিক কেস এটা। দেখলাম আমরা একটা চার্জের জন্য, স্ট্যাটিক চার্জের জন্য অনলি ইলেকট্রিক ফিল্ড হয়। ইন্টারমিডিয়েট ফিল্ডে আমরা ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড দুটোই পেয়ে থাকি। কিন্তু ফার ফিল্ডে, কোনো একটা ফার ফিল্ডে হলে, ঠিক আছে, মানে সেখানে আমরা কী পাবো, মানে রেডিয়েশন ফিল্ড। এটা মানে এটাকে আমরা বলতে পারি রেডিয়েশন জোন। ঠিক আছে, ফার ফিল্ড বলতে আমি বলতে চাচ্ছি রেডিয়েশন জোন, মানে রেডিয়েশন জোন ফার ফিল্ড অ্যাট এ লার্জ ডিস্টেন্স। মানে এই কনসেপ্টগুলো তুমি বলতে পারো, রেডিয়েশন জোন, বা এটাকে আমরা বলতে পারি কি লার্জ ডিস্টেন্স। এখানের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার রেডিয়েশন ফিল্ড। এটা তোমার কি রেডিয়েশন ফিল্ড। এখানে রেডিয়েশন উৎপন্ন হবে এই ডিস্টেন্সে, ইলেকট্রিক যখন কোনো চার্জ পার্টিকেল অ্যাক্সেলারেট করবে। এক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইটা প্রপোর্শনাল টু আর হয়ে থাকে আর বিটা প্রপোর্শনাল টু আর হয়ে থাকে। এইটুকু তুমি এই টেবিলটুকু মনে রাখো। তোমরা যদি এই টেবিলটা ভালো করে মনে রাখতে পারো, আশা রাখছি তুমি এই রেডিয়েশনের চার্জ পার্টিকেলে যে অ্যাক্সেলারেট হচ্ছে তার রিলেটেড কোশ্চেন তোমার আটকাবে না। তোমাকে এরকমই কোশ্চেন এক্ষেত্রে দিয়ে থাকে যে নিয়ার ফিল্ডের ক্ষেত্রে হলে তুমি কী পাবে, অ্যাক্সেলারেট করছে নিয়ার ফিল্ডের ক্ষেত্রে কী পাবে, কুলম্ব ফিল্ড। ইন্টারমিডিয়েট ফিল্ডের ক্ষেত্রে কী পাবে, ম্যাক্সিমাম টাইমে ফার ফিল্ডেই জিজ্ঞেস করে থাকে। এবং তোমাকে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের কী করে না, তার বিহেভিয়ারটা, মানে আরের পাওয়ারটা যেমন এখানে চেয়েছি এরকম চেয়েছি। অনেক সময় এরকম এক্স্যাক্টলি তোমাকে এই ফর্মটা লিখতে বলে বা এই ফর্মটা লিখতে বলে। এখান থেকে আরও অন্য টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে না, এলে কনফিউজ হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এন আর এম এর মান 1 হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি এন এর মান হচ্ছে 1, এম এর মান হচ্ছে 1। তো অপশান সি কারেক্ট হবে, অপশান সি। আমরা কিন্তু এই কোশ্চেনটা খুব একটা এক্সপ্লেনেশন দিলাম না। এটা খুব এই যে এর নেচারটা এরকম নেচার কীভাবে এসছে, অনেক বড় থিওরি আছে। যে থিওরি আমাদের এখন দরকার নেই। এখন আমি তোমাদের একটা জাস্ট আইডিয়া দিলাম যে যখন কোনো চার্জ পার্টিকেল অ্যাক্সেলারেট করে তখন সে কখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানটা রেডিয়েশান ইমিট করবে ফার ফিল্ডে। ঠিক আছে, এটা মাথায় খেয়াল রাখবে। তখন ফার ফিল্ডে যখন রেডিয়েশান ইমিট করে তখন সেখানে যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় তাদের নেচারটা কেমন হয়ে থাকে ফার ডিস্টেন্সে। এটাই তোমার কোশ্চেন। 1/r নেই, ডিকে করে, ঠিক আছে, চেঞ্জ হয়। ওকে, ব্যাস এটুকুই যে মাথায় তোমাকে খেয়াল রাখতে বলেছে, এটুকুই। তোমার যদি সিএসআর নেটের কোশ্চেন বা গেটের কোশ্চেন হতো তখন এখান থেকে কিন্তু অনেক সময় অন্য কিছু কোশ্চেন দিয়ে থাকে। তোমার যদি জেস্টের কোশ্চেন হবে, জাস্ট আর বেশি ডিপে চাইবে না। এই 3টে জিনিস তোমাকে নলেজ থাকতে হবে, যে ফার ফিল্ড, নিয়ার ফিল্ড, ইন্টারমিডিয়েট ফিল্ড, এগুলোতে ইয়ের নেচার, বিয়ের নেচারগুলো কী হবে ঠিকঠাক জানলে তুমি এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, ওকে, চলো।
নেক্সট। ওকে, তো আজকের ভিডিওতে মানে প্রথম পার্টের যে ভিডিওটা ছিল, প্রথম পার্টের ভিডিও থেকে আমরা 7টি কোশ্চেন ডিসক্রাইব করেছি এখানে ডিটেলসে যতটা সম্ভব হয়ে থাকে। তো নেক্সট ভিডিওতে আমি ইলেকট্রোডাইনামিক্স এবং রিলেটিভিটি থেকে বাকি তোমাদের আর কতগুলো কোশ্চেন বাকি আছে আমি একটু দেখে বলছি। 16, 17, 18, 20, ওকে, কিছু কোশ্চেন আছে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে পর্যন্ত টাইম লাগবে। এখান থেকে প্রচণ্ড কোশ্চেন, কিছু কোশ্চেন এখানে ভালো থাকে, আর বলতে পারো তুমি এখানে 10খানা কোশ্চেন আছে। 10খানা কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে এটাতে কভার করে দেবো। আর 10খানা মতন কোশ্চেন সেখানে আছে, আমি বাকি 10খানা কোশ্চেন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কভার করে দেবো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে কভার করে দিলে তোমাদের জিনিসটা ভালো লাগবে। আমি যদি একটা ভিডিওতে পুরোটা দিই তোমাদেরও দেখতে অনেকটা অসুবিধা হয়ে থাকে। নেক্সট ভিডিওতে পার্ট 2, যেমন ম্যাগনেটোস্ট্যাটিক্সের দুটো পার্টে সমস্ত কোশ্চেন কমপ্লিট করি। কিন্তু 2023, 2024 এখানে থাকবে না। 2023 এবং 2024-এর কোশ্চেন আমি অলরেডি পুরো হোল একটা ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। আমি 2022 পর্যন্ত ডিটেলস ডিসকাস করব, ঠিক আছে। 2022 পর্যন্ত আমরা ডিটেলসে ডিসকাস করতে চলেছি, ঠিক আছে। ওকে, চলো, ঠিক আছে, চলো।